কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় গুগল ম্যাপের এই ভিডিওটি খুব ভাইরাল হচ্ছে। আমার কাছে অনেকের মেসেজ এসেছে এর বাস্তবতা ব্যাখ্যা করার জন্য। এই ভিডিওগুলোতে লোকেরা বলছে দক্ষিণ আমেরিকার একেবারে দক্ষিণ প্রান্তে, যাকে তিয়েরা ডেল ফুয়েগো অঞ্চল বলা হয়, যা চিলি ও আর্জেন্টিনার মাঝামাঝি, সেখানে স্যাটেলাইট ভিউতে কিছু অদ্ভুত আকৃতি ও গঠন দেখা যায়। কেউ কেউ দাবি করছে এটি হয়তো ইয়াজুজ মাজুজের বন্দিত্বের স্থান, অর্থাৎ একটি বিশাল প্রাচীর যা পৃথিবীর বাকি অংশ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ও গোপন রাখা হয়েছে। অথবা এটি দাজ্জালের বন্দিত্বের স্থান, যা রহস্যজনকভাবে সবার কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছে। কিন্তু বন্ধুরা, বিস্তারিত আলোচনায় যাওয়ার আগেই এই দুই দাবি যুক্তির পরীক্ষায় টেকে না। কারণ এই দুই জিনিসের আকাশ থেকে দেখা যাওয়া কোনো যুক্তি তৈরি করে না। উদাহরণস্বরূপ, যদি দাজ্জাল কোনো জায়গায় বন্দী থাকে, তাহলে কি তার ছবি আকাশ থেকে স্যাটেলাইটে দেখা যাবে? এটা কখনোই সম্ভব নয়, কারণ সে মানব আকৃতিতেই পৃথিবীর সামনে আসবে। আর যদি ইয়াজুজ মাজুজের কথা বলা হয়, তাহলে ঐতিহাসিকভাবে যে প্রাচীরের কথা বলা হয় তা ছিল সাবেক সোভিয়েত ইউনিয়নের অংশ দাগেস্তানের দারবন্ধ অঞ্চলে। সেই প্রাচীর বহু শতাব্দী আগেই ধ্বংস হয়ে গেছে। সামনে এই পুরো বিষয়টি আমি 3টি আলাদা ভিডিওতে বিস্তারিত ব্যাখ্যা করব। তার ওপর সাধারণ বুদ্ধি বলে, যদি ইয়াজুজ মাজুজের প্রাচীর গোপন থাকে এবং কিয়ামতের আগে তা প্রকাশ পাওয়ার কথা হয়, তাহলে তা এখনও পৃথিবী থেকে লুকানো থাকবে। যদি আজ স্যাটেলাইটে তা দেখা যায়, তাহলে এর মানে দাঁড়ায় তারা তো ইতিমধ্যেই মুক্ত হয়ে গেছে। নাকি আল্লাহর পরিকল্পনায় কোনো ভুল হয়েছে? এটা কখনোই হতে পারে না। আর দাজ্জালের ব্যাপারে সহিহ হাদিস অনুযায়ী সে আজও মদিনার পূর্ব দিকে কোনো স্থানে অবস্থান করছে, দক্ষিণ আমেরিকায় নয়। মদিনার পূর্ব দিকে খোরাসান অঞ্চল থেকে তার আবির্ভাবের ভবিষ্যৎবাণী রয়েছে। হাদিসে এসেছে, যখন দাজ্জাল প্রকাশ পাবে, তখন ইস্ফাহান শহর থেকে ৭০,০০০ ইহুদি তার অনুসরণ করবে। সে মক্কা ও মদিনা ছাড়া পুরো পৃথিবী ঘুরে বেড়াবে এবং নিজেকে খোদা দাবি করবে, এবং এই সব কিছু সে মাত্র ৪০ দিনের মধ্যে করবে। হজরত তামিমদারি যে স্থানের কথা উল্লেখ করেছিলেন, হজরত তামিমদারি দাজ্জালকে বন্দী অবস্থায় দেখেছিলেন শিকলে বাঁধা। সেটি আমাদের পৃথিবীরই একটি স্থান ছিল, কিন্তু এই দুনিয়ার একই মাত্রা বা ডাইমেনশন নয়। এটা সহজভাবে এভাবে বুঝুন, যেমন জিনরা আমাদের এই পৃথিবীতেই বাস করে, কিন্তু ভিন্ন এক মাত্রায়। তারা একই জগতে থেকে আমাদের মানুষদের দেখতে পারেন, কিন্তু আমরা মানুষ আমাদের চোখে তাদের দেখতে পারি না। ঠিক তেমনি দাজ্জালের ক্ষেত্রেও বলা হয়, সে যদি আমাদের সামনেও থাকে, তবুও সে আমাদের দেখতে পারবে, কিন্তু আমরা তাকে দেখতে পারব না, কারণ সে ভিন্ন এক মাত্রায় অবস্থান করছে। কিছু মানুষ মনে করে যদি তারা তার অবস্থান জেনে ফেলে, তাহলে গিয়ে তাকে দেখতে পারবে। এটা একেবারেই অসম্ভব। হ্যাঁ, এতে সন্দেহ নেই যে স্যাটেলাইট ভিউতে আকাশ থেকে দেখলে কিছু অদ্ভুত ছবি বা মুখের মতো আকৃতি দেখা যায়। কিন্তু যখন আপনি আর্থ ভিউ বা 3D ভিউতে দেখবেন, তখন পুরো দৃশ্য বদলে যায়। সেখানে শুধু বরফ, পাথুরে পাহাড়, নদী আর শূন্য প্রান্তর দেখা যায়। সব মুখ হঠাৎ উধাও হয়ে যায়। সেখানে কোনো মূর্তি নেই, কোনো স্থাপনা নেই, কোনো কাঠামো নেই, কোনো চিহ্নই নেই। আসলে যা ঘটে তা হলো স্যাটেলাইট থেকে তোলা ছবিতে বরফ, হিমবাহ, পাহাড়ের গঠন, আলোর প্রতিফলন এবং প্রাকৃতিক ছায়া মিলিয়ে একটি অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিভ্রম তৈরি হয়। এটি একটি মনস্তাত্ত্বিক প্রভাব। মানুষের মস্তিষ্ক স্বভাবতই এলোমেলো গঠনের মধ্যে পরিচিত মুখ বা প্যাটার্ন খুঁজে বের করতে চেষ্টা করে। যেমন অনেক সময় আপনি মেঘের মধ্যে কোনো মুখ, পাখি বা অদ্ভুত আকৃতি কল্পনা করেছেন, অথবা আকাশ থেকে কোনো বড় কাঠামো দেখে সেটিকে হৃদয় আকৃতি বা মানুষের মুখের মতো ভেবেছেন। উদাহরণস্বরূপ, যুক্তরাষ্ট্রে ওল্ড ম্যান অফ দ্য মাউন্টেন নামে একটি প্রাকৃতিক শিলা গঠন আছে, যা দেখতে এক বৃদ্ধ মানুষের মুখের মতো লাগে। অস্ট্রেলিয়ার একটি প্রবাল প্রাচীর রয়েছে, যা হৃদয়ের আকৃতির মতো দেখায়। মঙ্গল গ্রহে সাইডোনিয়া অঞ্চলে একটি বিখ্যাত মুখ দেখা যায়, যা আসলে একটি প্রাকৃতিক পাহাড়ি গঠন। কাছ থেকে দেখলে বোঝা যায় এটি জাস্ট একটি প্রাকৃতিক গঠন। দক্ষিণ আমেরিকার এই স্থানের ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য। এখানে সাদা বরফ, নীল বরফ স্তর, কালো পাথর, ফাটল এবং প্রাকৃতিক রেখা মিলিয়ে একটি অদ্ভুত সমমিত আকৃতি তৈরি করে। ওপর থেকে দেখলে তা মুখ বা মূর্তির মতো মনে হতে পারে, কিন্তু বাস্তবে তা কেবল প্রাকৃতিক গঠন। যদি পাহাড়ে জিগজ্যাগ রেখা বা ঢেউয়ের মতো প্যাটার্ন থাকে, তাহলে সেই আকৃতিগুলো আরও স্পষ্ট মনে হতে পারে। মনোবিজ্ঞানে মানুষের মস্তিষ্কের এই প্রবণতাকে বলা হয় প্যারাইডোলিয়া, অর্থাৎ এলোমেলো জিনিসের মধ্যে পরিচিত আকার খুঁজে পাওয়ার প্রবণতা। এই তত্ত্ব অনুযায়ী আমাদের মস্তিষ্ক জৈবিকভাবেই এমনভাবে গঠিত যে এলোমেলো আকারের মধ্যেও পরিচিত মুখ বা প্যাটার্ন খুঁজে বের করতে চায়। এটি আমাদের নিয়ন্ত্রণের বাইরে।
মস্তিষ্ক নিজে থেকেই এমন মিল খুঁজে পায়। টিয়েরা দেল ফুয়েগো দক্ষিণ আমেরিকার একেবারে শেষ প্রান্ত, যা চিলি ও আর্জেন্টিনার মধ্যে বিভক্ত। এটি বিশ্বের অন্যতম শীতল ও প্রবল বাতাসপূর্ণ বরফাচ্ছন্ন অঞ্চল। এখানে জনসংখ্যা প্রায় শূন্যের কাছাকাছি, আর তাপমাত্রা প্রায় শূন্যের নিচে থাকে। আকাশ থেকে দেখলে এই অঞ্চল এতটাই নির্জন ও ভয়াবহ মনে হয় যে দেখলেই আতঙ্ক জন্মায়। তবুও ইতিহাসে দেখা যায় এই অঞ্চল দখল নিয়ে চিলি ও আর্জেন্টিনার মধ্যে বিরোধ ছিল। এর পেছনে নানা কারণ ছিল, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ ছিল স্ট্রেইট অফ ম্যাগেলান, একটি সমুদ্রপথ যা দক্ষিণ আমেরিকার প্রায় শেষ প্রান্তে অবস্থিত এবং প্রশান্ত মহাসাগরকে আটলান্টিক মহাসাগরের সঙ্গে যুক্ত করে। 1500 শতকের শুরু থেকে 1900 শতকের শুরুর দিক পর্যন্ত এটি ছিল বিশ্বের সবচেয়ে নিরাপদ প্রাকৃতিক সমুদ্রপথ। ইউরোপ থেকে এশিয়ায় যাওয়া প্রায় 70% জাহাজ এই পথ ব্যবহার করত। এই অঞ্চল থেকে সামান্য এগোলেই দক্ষিণ আমেরিকার আরেকটি প্রান্ত দেখা যায়, কিন্তু সেই দিক দিয়ে কোনো নাবিক বা জাহাজ যেতে চাইত না, কারণ সেই অংশের নাম ছিল কেপ হর্ন এবং এটি বিশ্বের অন্যতম বিপজ্জনক সমুদ্র অঞ্চল হিসেবে পরিচিত। এখানে পৃথিবীর দুটি বৃহৎ মহাসাগরের জল মিলিত হয়ে অস্বাভাবিক ঢেউ, আকস্মিক ঝড়, প্রচণ্ড ঠান্ডা বাতাস ও শক্তিশালী স্রোত সৃষ্টি করে। পুরনো যুগে যখন বড় ইঞ্জিন ছিল না এবং কাঠের জাহাজ ব্যবহৃত হতো, তখন এখানে অসংখ্য জাহাজ ডুবে যেত, ভেঙে যেত বা মাসের পর মাস আটকে থাকত। এজন্য এই স্থানকে শিপ গ্রেভিয়ার্ড বা জাহাজের কবরস্থানও বলা হতো। এই বিপদ এড়ানোর সবচেয়ে ভালো উপায় ছিল স্ট্রেইট অফ ম্যাগেলান, কারণ এটি ছিল স্থলভাগের মাঝ দিয়ে নিরাপদ ও তুলনামূলক শান্ত একটি চ্যানেল। এখানে ঢেউ কম, বাতাস নিয়ন্ত্রিত এবং জাহাজ পাহাড়ের আড়ালে চলতে পারত। সেই সময় যে দেশ এই পথ নিয়ন্ত্রণ করত, তার হাতেই আন্তর্জাতিক বাণিজ্য ও নৌশক্তির বড় অংশ থাকত। এটি দক্ষিণ আমেরিকার প্রবেশদ্বার হিসেবে বিবেচিত হতো। 1800 শতকে ব্রিটিশ নৌবাহিনী ছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী। তারা এই অঞ্চল দখল করে দক্ষিণ আমেরিকার বাণিজ্য নিয়ন্ত্রণ করতে চেয়েছিল। তারা বহু চেষ্টা করলেও সফল হয়নি। এর একটি কারণ ছিল চিলি পরে এখানে লোকবসতি স্থাপন করে, যেমন পুন্তা আরেনাস অঞ্চলে, যাতে অন্য কোনো শক্তি এই এলাকা দখল না করতে পারে। 1914 সালে পানামা খাল চালু হওয়ার পর স্ট্রেইট অফ ম্যাগেলানের গুরুত্ব কমে যায়। পানামা খাল ছিল উত্তর ও দক্ষিণ আমেরিকার মাঝখানে সরাসরি সংক্ষিপ্ত পথ, যা প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করে। এই নতুন পথের ফলে যাত্রাপথ হাজার হাজার কিলোমিটার কমে যায়, খরচ অর্ধেক হয় এবং সময় অনেক কম লাগে। ফলে স্ট্রেইট অফ ম্যাগেলান কেবল বিকল্প পথ হিসেবে থেকে যায়। টিয়েরা ডেল ফুয়েগোর সবচেয়ে বড় দ্বীপ, এটির নাম ইসলা গ্রান্ডে। বর্তমানে এর পূর্বাংশ আর্জেন্টিনার অধীনে এবং পশ্চিমাংশ চিলির অধীনে, যেমন মানচিত্রে দেখা যায়। 1881 সালের একটি চুক্তির মাধ্যমে এই বিভাজন হয়। তখন দুই দেশ যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল। ব্রিটেন হুমকি দেয় যদি তারা যুদ্ধ শুরু করে তাহলে ব্রিটেন এই অঞ্চল দখল করবে। ফলে ওই চুক্তি সাময়িকভাবে সংঘাত থামায় এবং ব্রিটেনের দখল নেওয়ার পরিকল্পনা ব্যর্থ হয়। কিন্তু প্রকৃত বিরোধ পরে 1978 সালে শুরু হয়। এর কারণ ছিল বিগেল চ্যানেল। এই চ্যানেলে 3টি ছোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বীপ রয়েছে: পিকটান দ্বীপ, লেনক্স দ্বীপ এবং নুয়েভা দ্বীপ। এই 3টি দ্বীপই দুই দেশকে প্রায় যুদ্ধের মুখে ঠেলে দিয়েছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কেন? কারণ এই দ্বীপগুলোর উপর নিয়ন্ত্রণ মানে দক্ষিণ আমেরিকার সমুদ্রপথের উপর নিয়ন্ত্রণ, অর্থাৎ কোন জাহাজ চলাচল করবে, শত্রু জাহাজ চাইলে আটকানো যাবে, নিজস্ব নৌবাহিনীকে কৌশলগতভাবে শক্ত অবস্থানে রাখা যাবে এবং অ্যান্টার্কটিকায় যাওয়া কার্যক্রম পর্যবেক্ষণ করা যাবে। সহজ ভাষায় এটি দক্ষিণ আমেরিকার প্রবেশদ্বারের প্রহরী হওয়ার সুযোগ। দ্বিতীয় গুরুত্বপূর্ণ কারণ হল অ্যান্টার্কটিকায় যাওয়ার পথ সুরক্ষিত করা। অ্যান্টার্কটিকায় যাওয়ার সবচেয়ে নিকটবর্তী পথ এখানেই। বিশেষ করে আর্জেন্টিনার শহর উসুয়াইয়া থেকে জাহাজ প্রায় 1000 কিলোমিটার সমুদ্র পাড়ি দিয়ে অ্যান্টার্কটিকায় পৌঁছাতে পারে। এই 1000 কিলোমিটারের সমুদ্রপথের নাম ড্রেক প্যাসেজ, যা বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সমুদ্রপথ হিসেবে পরিচিত। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, যার বাড়ির দরজা কোনো সম্পদের সবচেয়ে কাছে, সেই সম্পদের দাবিদার হওয়ার সুযোগ পায়। এখানেই আসে তৃতীয় কারণ, এই নির্জন অঞ্চলের তেল, গ্যাস ও মৎস্য সম্পদের উপর অধিকার। আন্তর্জাতিক আইন অনুযায়ী প্রতিটি উপকূলীয় দেশ প্রায় 200 নটিক্যাল মাইল পর্যন্ত সমুদ্রকে তাদের বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা এক্সক্লুসিভ ইকোনমিক জোন হিসেবে পায়। এর অর্থ এই অঞ্চলের ভেতরে কেবল সেই দেশ মাছ ধরতে পারবে। অন্য কোনো দেশ মাছ ধরতে বা সম্পদ ব্যবহার করতে চাইলে অনুমতি নিতে হবে। এই সামুদ্রিক সম্পদ একমাত্র সেই দেশের অধিকারেই থাকবে। এই কারণেই দেখা যায় যে বিশ্বের বড় বড় দেশগুলো এমন অঞ্চলগুলোর উপর প্রভাব বিস্তার করতে আগ্রহী থাকে। বড় বড় দেশগুলো এমনকি হাজার হাজার কিলোমিটার দূরের নির্জন জনশূন্য দ্বীপগুলোর উপরও অধিকার দাবি করে, যেখানে কোনো জনবসতি নেই, কোনো দৃশ্যমান গুরুত্ব নেই। শুধু কৌশলগত ও ভবিষ্যৎ শক্তির জন্যই তারা এসব জায়গার দাবি তোলে।
চতুর্থ কারণ হল নৌ সামরিক শক্তি বৃদ্ধি করা, অর্থাৎ সেখানে যুদ্ধজাহাজ মোতায়েন করা, সাবমেরিন লুকিয়ে রাখা, শত্রু জাহাজের ওপর নজর রাখা এবং প্রয়োজনে সমুদ্রপথ বন্ধ করে দেওয়ার সক্ষমতা অর্জন করা। এভাবে নিজের নৌবাহিনীকে সামনের সারির কৌশলগত অবস্থানে নিয়ে আসা যায়। সমুদ্রে যুদ্ধ ও নিয়ন্ত্রণের ক্ষমতা বহুগুণ বেড়ে যায়। তাই বিষয়টি পরিষ্কার, এটি কেবল একটি জমির প্রশ্ন ছিল না, বরং ভবিষ্যতের শক্তি ও আধিপত্যের প্রশ্ন ছিল। ১৯৭৮ সালে দুই দেশের সেনাবাহিনী প্রস্তুত অবস্থায় দাঁড়িয়েছিল, যুদ্ধ প্রায় শুরু হয়ে গিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে ভ্যাটিকানের মধ্যস্থতায় সংঘাত থেমে যায়। অবশেষে ১৯৮৪ সালে একটি চুক্তি হয়। সেই চুক্তি অনুযায়ী ৩টি দ্বীপ চিলির অধীনে যায়, আর আর্জেন্টিনাকে সামুদ্রিক কিছু অধিকার দেওয়া হয়। এভাবে সম্ভাব্য যুদ্ধ এড়ানো সম্ভব হয়। টিয়েরা দেল ফুয়েগো কোনো রহস্যময় স্থাপনা নয়। এখানে বড় কোনো জনবসতি নেই, বড় রাস্তা নেই, উল্লেখযোগ্য সভ্যতা নেই। এই অঞ্চলে বহুবার বৈজ্ঞানিক জরিপও করা হয়েছে। তাই সোশ্যাল মিডিয়ার প্রতিটি দাবিকে চোখ বন্ধ করে বিশ্বাস না করে নিজে গবেষণা করুন।